তুই আমার ছোট যা হলেও এখন তুই আমার বড় যা, এই বাড়ির বড় ছেলের বউ, সুতরাং বিয়ের পর সব রান্না করার দায়িত্ব এখন তোর। তাই আমি শাশুড়ি মাকে প্রথম দিন কিছু রান্না বান্না করে খাওয়াতে পারবো না, সব রান্না তোকেই করতে হবে। কিন্তু দিদি, এতজনের রান্না আমি একা কিভাবে করব? আর শাশুড়ি মা আমাকে অনেক কিছু রান্না করার কথা বলেছে, আর সেই সব রান্না করার জন্য বাজার থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসতে হবে। তুই তো ভালো করেই জানিস আমার ইমিউনিটি পাওয়ার অত বেশি নয়, আমি কিভাবে রোদের মধ্যে বাজার করতে যাব? বাড়ির সব ছেলে সকালবেলা তো অফিসে চলে গেছে, তুই দয়া করে আমাকে হেল্প কর। এই বাড়ির বড় ছেলেকে বিয়ে করেছিস তুই, আর তোকে সাহায্য করব আমি? কোনো মতেই সম্ভব না। বিয়ের আগে তাহলে আমাকে বলতেই পারতিস, আমি তাহলে এই বাড়ির বড় ছেলেকেই বিয়ে করতাম। এই বাড়ির বড় ছেলে শুভ অনেক ভালো চাকরি করে, আর মাস গেলে অনেক টাকা রোজগারও করে। তুই সেই লোভে পড়ে আমার যা সেজে বসে আছিস বল? চন্দ্রিমার মুখে এসব কথা শুনে তার ছোট বোন রীতার চোখে জল চলে আসে। বিয়ের আগে বরাবরই চন্দ্রিমা তার বোনের উপর হিংসা করত, কারণ তার বোন দেখতে খুবই সুন্দরী ছিল। কিন্তু রীতার ছোটবেলা থেকেই প্রতিরোধ ক্ষমতা অনেক কম, তাই তার বাবা মা তাকে বেশি পরিমাণে আদর দেয়। ধীরে ধীরে দুই মেয়ে বিবাহযোগ্য হয়ে উঠলে তাদের বাবা মা মেয়েদের বিয়ের জন্য সম্বন্ধ খুঁজতে শুরু করে। পেপারে বিজ্ঞাপন দেখে একদিন শুভ তার মা কমলা দেবী এবং ছোট ভাই রাজকে নিয়ে তাদের দুই বোনকে দেখতে আসবে বলে ঠিক করে। আমি শুনেছি আমাদেরকে যে দেখতে আসছে সে অনেক বড়লোক ঘরের ছেলে আর অনেক ভালো চাকরি করে, তাই আমি আমার বোনের থেকে বেশি বেশি মেকআপ করব, যাতে ওর আমাকে দেখেই পছন্দ হয়ে যায়। এই বলে চন্দ্রিমা তার বোনের থেকে বেশি বেশি পরিমাণে সাজতে শুরু করে। কিন্তু রীতা একটা সিম্পল শাড়ি পরে খুব সাধারণভাবেই সেজে থাকে। সেদিন সন্ধ্যাবেলা রাজ, শুভ এবং কমলা দেবী দুই বোনকে দেখতে আসে, আর শুভকে দেখা মাত্রই চন্দ্রিমার ভীষণ পরিমাণে পছন্দ হয়ে যায়। তাই চন্দ্রিমা কিছুতেই সোফা ছেড়ে উঠতে চায় না, সে শুভর পাশেই বসে থাকে। কিন্তু অন্যদিকে রীতা সকলের জন্য সিঙ্গারা ভেজে নিয়ে আসে আর সবাইকে পরিবেশন করে খাওয়ায়। এর ফলে বড় ছেলে শুভ রীতার এরকম স্বভাব আচরণ দেখে তাকে পছন্দ করে ফেলে। দেখুন, আমরা তো সবই বুঝলাম, কিন্তু আমার রীতাকে বেশি পছন্দ হয়েছে, কারণ ও বেশি সাধারণ, আর আমি বরাবরই সাধারণ মেয়েকে খুব পছন্দ করি, তাই আমি রীতাকে বিয়ে করব। অন্যদিকে রাজের চন্দ্রিমাকে খুবই পছন্দ হয়, কিন্তু চন্দ্রিমা যখন বুঝতে পারে যে শুভ রীতাকে বিয়ে করতে চায়, তখন চন্দ্রিমা নিজের রাগ চেপে রাখতে পারে না। শুভ, আমিও তো অনেক সাধারণ, কিন্তু আজকে তোমরা সবাই দেখতে আসবে বলে আমি একটু বেশি বেশি মেকআপ করেছি। আর তুমি তো বাড়ির বড় ছেলে, তুমি কেন বাড়ির বড় মেয়েকে বিয়ে করবে না? আমিও তো এই বাড়ির বড় মেয়ে। আরে, বড় ছেলে বলে বড় মেয়েকেই যে বিয়ে করতে হবে তার কি কোনো মানে আছে নাকি? আর আমার ছোট ভাই এরকম সাজগোজ মেকআপ করা মডার্ন ভীষণ পছন্দ করে, তাই তুমি আমার ছোট ভাইকে বিয়ে করো চন্দ্রিমা। হ্যাঁ দাদা, তুই একেবারে ঠিক কথাই বলেছিস, আমার চন্দ্রিমাকে ভীষণ পরিমাণে পছন্দ হয়ে গেছে। তাহলে তো বেশ মজার ব্যাপার, ছোট বোন বিয়ের পর বড় বউ হয়ে শ্বশুর বাড়িতে যাবে, আর বড় বোন ছোট যা হয়ে থাকবে। এভাবেই দুই ভাইয়ের সঙ্গে দুই বোনের বিয়ের সম্বন্ধ পাকা হয়। কিন্তু রীতা বড় যা হবে বলে চন্দ্রিমা একেবারে জ্বলে পুড়ে মরে যায়। সে কিছুতেই রীতার এরকম সুখ সহ্য করতে পারে না, কারণ রীতা বিয়ের পর বড় যা সেজে দিদির মাথায় ছড়ি ঘোরাবে সেটা চন্দ্রিমা মেনে নিতে পারে না। অসভ্য মেয়ে, বিয়েটা একবার হতে দে, তারপর তোকে বড় যা সাজার মজা দেখাবো, এমন নাকানি চোবানি খাওয়াবো যে তুই বাপ বাপ বলে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে যাবি। কিছুদিনের মধ্যেই কমলা দেবী তার দুই বৌমার জন্য সোনা গহনা নিয়ে আসে। সে বাড়ির বড় বউ রীতার জন্য একটা 7 নলির হার কিনে নিয়ে আসে, আর চন্দ্রিমার জন্য একটা ছোট কানের দুল নিয়ে আসে। গহনার মধ্যে এরকম ভেদাভেদ দেখে চন্দ্রিমার জলা গায়ে আরো বেশি করে ঘি পড়ে। ধীরে ধীরে চন্দ্রিমার গায়ে রাগের ফোসকা পড়তে শুরু হয়। বৌমা, তোমরা ভেবো না যে বিয়ের আগে আমি দুই বৌমার মধ্যে ভেদাভেদ করছি, কারণ আমার শাশুড়ি মা আগেই বলে গিয়েছিল যে বড় নাতির নাত বউকে 7 নলির হারটা উপহার দিতে, কারণ এটা আমার শাশুড়ি মায়ের হার, তাই আমি এই হারটা রীতাকে দিলাম। আর চন্দ্রিমা, তোমার জন্য বিশেষভাবে রাজ এই কানের দুলটা কিনে পাঠিয়েছে। এসব সিরিয়ালের ডায়লগ বাদ দিন তো। আসলে আপনার বড় ছেলে যেহেতু ভালো চাকরি করে, তাই হবু বড় বৌমার জন্য এত ভালো উপহার এনেছেন, আর আমার জন্য এক জোড়া কানের দুল। যত সব। রাজ কিভাবে ভাবলো যে আমি এরকম ছোট কানের দুল পরবো? তুই এভাবে কেন বলছিস দিদি? এখনো কিন্তু আমাদের বিয়ে হয়নি, তাই আমাদের হবু শাশুড়ি মায়ের মন খারাপ করতে পারে। তোর যদি আমার এই 7 নলির হার পছন্দ হয় তাহলে তুই এটা রাখতে পারিস, আমার সোনা গহনার উপর কোনো লোভ নেই। চন্দ্রিমা এই শুনে তার বোনকে মুখ ভেঙিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কেটে যায় এবং দুই ভাইয়ের সঙ্গে দুই বোনের ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর, বৌমা, তোমরা আজকে বিয়ের পর প্রথম দুইজনে রান্নাঘরে গিয়ে রান্না করবে, তাই তোমরা দুই যা মিলেমিশে রান্না করে নিয়ে এসো। রীতা, তুমি যেহেতু বাড়ির বড় বউ, তোমার দায়িত্বটা কিন্তু বরাবরই বেশি, তাই তুমি ছোট জায়ের সঙ্গে মানিয়ে গুছিয়ে নেবে।
এই বলে কমলা দেবী সেখান থেকে চলে যায়। শাশুড়ি মা সেখান থেকে চলে যেতেই চন্দ্রিমা গিরগিটির মতো রং পাল্টে নিজের ছোট বোন অর্থাৎ বড় জায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। চন্দ্রিমা কোনো রান্নাবান্না না করে সমস্ত দায়িত্ব তার ছোট বোনের উপর চাপিয়ে দেয়। আসলে তোকে কোনো কথা বলাই বেকার দিদি, তুই আসলে এই বাড়ির বড় বউ হতে পারিসনি বলে তোর ভীষণ রাগ আর হিংসা আমি বুঝতেই পারি, কিন্তু আমি তোর সঙ্গে কোনোদিনও হিংসা করি না। তাই সত্যি এবার বাড়ির বড় বউ হওয়ার দায়িত্ব আমাকেই নিতে হবে, আর তুই ছোট বউ সবসময় ছোটই থাকবি। এই বলে রীতা বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে বেরিয়ে পড়ে। রৌদ্রের মধ্যে বাজারে যাওয়ার ফলে তার শরীর সামান্য অসুস্থ হওয়া সত্ত্বেও সে মাছ মাংস সবজি সমস্ত কিছু কিনে নিয়ে আসে এবং একা হাতে সকলের জন্য রান্নাবান্না করে। সঠিক সময়ের মধ্যে রান্নাবান্না করে সে সবাইকে খাবার পরিবেশন করে দেয়। কমলা দেবী তার বড় বৌমার অনেক অনেক প্রশংসা করে আর তাকে উপহার হিসেবে তার হাতে 1000 টাকা ধরিয়ে দেয়। সত্যি আমার বড় ছেলে তোমাকে বিয়ে করে নিয়ে এসে একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছে, কারণ তোমার বয়স ছোট হলেও তুমি দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক বড়, এমনকি তোমার দিদি তোমার কাছে কিছুই না। আমার আর খিদে নেই, তাই আমি খাবো না, কারণ আপনাদের অপমান শুনে আমার পেট ভরে গেছে। আপনারা যদি সবসময় বাড়ির বড় বউকে এভাবে মাথায় তুলে রাখেন, তাহলে আমাকে বউ বানিয়ে নিয়ে এসেছিলেন কিসের জন্য? শোপিস করে রেখে দেওয়ার জন্য? এই বলে চন্দ্রিমা খাবার ছেড়ে উঠে চলে যায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। বাড়ির সমস্ত কাজ রীতা একাই সামলাতে থাকে। কাপড় কাচা থেকে বাসন মাজা, ঘর পরিষ্কার করা সমস্ত কিছু রীতা একাই করে, আর চন্দ্রিমা রীতাকে খাটিয়ে ভীষণ পরিমাণে মজা নেয়। একদিন, বড় বৌদি, তুমি এই সমস্ত কিছু রান্না বান্না পরে করবে, আগে আমার শার্টের বোতামটা সেলাই করে দাও, কেননা আমাকে অফিসে যেতে হবে, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই আমি এরকম ছেঁড়া শার্ট পরে অফিসে যেতে পারবো না। আর তোমার বোনকে তো আমি অলরেডি বলেছিলাম যে আমার জামাগুলো ইস্ত্রি করে রাখতে, কিন্তু সে তো কিছুই করেনি। তুমি চিন্তা করো না ভাই, আমি এক্ষুনি তোমার শার্ট সেলাই করে দিচ্ছি, আর আমি যখন শুভর জামা কাপড়গুলো ইস্ত্রি করব তখন তোমার জামা কাপড়ও ইস্ত্রি করে দেব। রাস্তার বৌদির কথা শুনে খুবই খুশি হয়। সত্যি, তুমি যদি এই বাড়িতে বিয়ে করে না আসতে তাহলে আমরা বড় বিপদে পড়ে যেতাম। আর বিয়ের আগে তুমি তোমার দিদিকে একটু কাজ শেখাতে পারলে না? ও তো কিছুই জানে না, শুধুমাত্র সারাদিন মেকআপ করতেই থাকে। রীতা এই কথা শুনে হেসে ওঠে আর সে নিজের দেওরের শার্ট সেলাই করতে শুরু করে। কিন্তু চন্দ্রিমা দরজার পেছনে লুকিয়ে লুকিয়ে কান পেতে সব কথাই শুনতে পায়, তাই সে রীতার সঙ্গে ঝগড়া করতে চলে আসে। এখানে দাঁড়িয়ে থেকে বৌদি আর দেওর দুজনে মিলে আমার নামে নিন্দা করছো বলো? আর রীতা, এই তুই বাড়ির বড় ছেলেকে বিয়ে করেছিস বলে আমি কিন্তু এখনো চুপচাপ করে সব সহ্য করে আসছি, কিন্তু এখন তুই আমার বরকেও নিজের কবজায় নিতে চাইছিস। তুই একদম আমার বরের সাথে হাত দিবি না বলে দিলাম। তুই আমাকে ভুল ভাবছিস দিদি, তুই ভুল বুঝে আমার সঙ্গে ঝগড়া করিস না। তুমি এইভাবে বৌদিকে কথা কেন শোনাচ্ছ চন্দ্রিমা? তুমি মনে করো সকালবেলা তো আমি তোমাকে শার্ট সেলাই করার জন্য দিয়েছিলাম, কিন্তু তুমি সকালবেলা রাজ প্রথমে তার বউয়ের কাছে শার্ট সেলাই করার জন্য যায়, কিন্তু চন্দ্রিমা বলে, আমি এসব সেলাইয়ের কাজ করতে পারি না রাজ, সবেমাত্র ম্যানিকিওর করে এসেছি আমি, আর তোমার শার্ট সেলাই করতে গেলে আমার হাতে ছুঁচ ফুটে যেতে পারে, আমার এসব ভালো লাগে না। নিজের দাদাকে দেখেছো প্রত্যেকদিন নতুন নতুন ব্র্যান্ডেড শার্ট পরে, আর তুমি একই শার্ট পরে 2 দিন ধরে অফিসে যাচ্ছ। আমার দাদার দিকে তোমার কেন এত নজর চন্দ্রিমা? আমার দাদার ক্ষমতা আছে, তাই ও ব্র্যান্ডেড শার্ট পরে। দাও, তোমাকে সেলাই করতে হবে না, আমি ব্যবস্থা করে নেব। এই বলে রাজ ঘর থেকে বেরিয়ে যায়। রাজ এই কথাগুলো চন্দ্রিমাকে মনে করিয়ে দেওয়ায় চন্দ্রিমা আর কোনো কথা বলতে পারে না। রীতা আবার তার দেওরের শার্ট সেলাই করতে শুরু করে। সবাই অফিসে চলে যাওয়ার পর রীতা তার বর এবং দেওরের সমস্ত জামা কাপড় আয়রন করে, আর অন্যদিকে সে রান্নাঘরে প্রেসার কুকারে খাবার চাপিয়ে দিয়ে আসে। ইস্ত্রি করার সময় রীতার সময়ের কোনো খেয়াল থাকে না। ই বাবা, ইস্ত্রি করতে করতে আমি তো ভুলেই গেছি আমি প্রেসার কুকারে মাংস চাপিয়ে এসেছি, মনে হচ্ছে সিদ্ধ হয়ে গলে গেছে একেবারে। যাই, তাড়াতাড়ি গিয়ে দেখে আসি। এই বলে রীতা ইস্ত্রি চালিয়ে রেখে দৌড়ে রান্নাঘরে চলে যায়, আর সেই সুযোগে চন্দ্রিমা তার ঘরে ঢুকে আসে। আমি এবার আসল খেলা দেখাবো। বাড়ির বড় বউ বলে তোর ভীষণ অহংকার, তুই সবসময় সবার মন জয় করার চেষ্টা করিস, কিন্তু আজকে সেটা সম্ভব নয়। এবার তুই স্ত্রীর ছ্যাঁকা খেয়ে মরবি, আর আমি একা এই বাড়িতে রাজত্ব করব। এই বলে চন্দ্রিমা রীতাকে শাস্তি দেওয়ার জন্য স্ত্রীর পাওয়ার অনেক বাড়িয়ে দেয়, ফলে স্ত্রী আগুনের মতো গরম হয়ে ওঠে। চন্দ্রিমা লুকিয়ে লুকিয়ে আবার সেই ঘর থেকে বেরিয়ে যায়। রীতা যখন সেখানে আসে সে বুঝতে পারে না যে চন্দ্রিমা এমন এক বদমাইশি কাজ করে রেখে গেছে, তাই রীতা স্ত্রীর মধ্যে হাত দেওয়ায় স্ত্রীর গরম রীতা কিছুতেই সহ্য করতে পারে না। সেই স্ত্রী রীতার হাতে পড়ে যায়। সেই মুহূর্তে রীতার হাত জ্বলে পড়ে একেবারে ভেতরের মাংস এবং হাড় বেরিয়ে আসে। রীতা কষ্টে আর্তনাদ করতে শুরু করে, মা, দিদি, আমি মরে গেলাম, আমাকে বাঁচাও। উফ, ভীষণ জ্বালা করছে, আমাকে বাঁচাও, আমি না হলে মরে যাব।
ঠিক এমন সময় কমলা দেবী তার বড় বৌমার চিৎকার শুনে সেখানে আসে। বড় বৌমার হাতের এরকম অবস্থা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। কমলা দেবী চন্দ্রিমাকে ডাকলেও চন্দ্রিমা কোনো সাড়া দেয় না, কারণ চন্দ্রিমা তখন কানে হেডফোন দিয়ে গান শুনতে ব্যস্ত থাকে। তাই কমলা দেবী তার প্রতিবেশীদের সাহায্য নিয়ে বড় বৌমাকে হসপিটালে নিয়ে যায় আর নিজের 2 ছেলেকে ফোন করে সব ঘটনা জানায়। তৎক্ষণাৎ সেখানে বাড়ির 2 ছেলে ছুটে আসে। দেখুন, আপনাদের বড় বউয়ের এমনিতেই রোগ প্রতিরোধ ক্ষমতা কম, আর ওনার হাত অতিরিক্ত মাত্রায় পুড়ে গেছে। ওনার হাত ঠিক হতে প্রায় 1 বছর সময় লাগবে, আর ততদিন কোনো কাজবাজও করতে পারবে না। আমরা কোনো মতে ড্রেসিং করে দিয়েছি। এরপর আপনারা যদি ওর ভালো করে সেবা করতে পারেন তাহলে হয়তো ওনার হাত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এই কথা শুনে সকলের মন খারাপ হয়ে যায়। তারা রীতাকে নিয়ে কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ফেরে। চন্দ্রিমা তার ছোট বোনকে অক্ষত অবস্থায় দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। বড় বৌমার এরকম একটা সর্বনাশ হলো, কিন্তু ছোট বৌমা তুমি তো একবারের জন্য হসপিটালে গেলে না, তার মানে এরকম দুর্ঘটনা তুমি ইচ্ছা করে তোমার বোনের সঙ্গে ঘটিয়েছো, তাই তো? হ্যাঁ ঘটিয়েছি, বেশ করেছি, কিন্তু ভেবেছিলাম যে রীতা মরে যাবে, কিন্তু মরল না কেন কি জানি। বদমাইশ মেয়ে, তুই ঠিক প্রাণে বেঁচে ফিরে এলি বল। চন্দ্রিমার এমন কথা কেউ সহ্য করতে পারে না, তাই রাজ মনে মনে সিদ্ধান্ত নেয় সে চন্দ্রিমাকে বাড়ি থেকে বের করে দেবে। তাই সে চন্দ্রিমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিতে যাবে, এমন সময় রীতা রাজকে আটকে নেয়। ভাই তুমি দয়া করে এরকম করো না, আমার দিদিকে যদি এই বাড়ি থেকে তাড়িয়ে দাও তাহলে বাবা মা ওকে বাড়িতে রাখবে না, আর আমার দিদি কোনো কাজও করে না, সুতরাং ও কোথায় যাবে? তাই এবারের মতো তোমরা সবাই ওকে ক্ষমা করে দাও, আর আমিও আমার দিদিকে ক্ষমা করে দিয়েছি। রীতার এমন কথা শুনে চন্দ্রিমা লজ্জায় পড়ে যায়। তারপর থেকে সে আর কখনো তার বোনকে জ্বালাতন করে না। রীতা সুস্থ হয়ে ওঠার পর রীতা এবং চন্দ্রিমা 2 বোন মিলে মিলেমিশে সংসার করতে থাকে। শীতের সন্ধ্যায় মালতী দেবী বসে বসে চা খাচ্ছে, এমন সময় তাদের দরজার কলিং বেলটা বেজে ওঠে। মালতী দেবী গিয়ে দরজা খুলতেই সে যেটা দেখতে পায় সেটার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। সে দেখে তার ছেলে সূর্য এবং তার পাশে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে। এই বাবু, এটাকে কাকে নিয়ে এসেছিস তুই? আরে কেমন পাগল মেয়ে, এই ঠান্ডার মধ্যে বাড়ির বাইরে বেরিয়ে গেছে, তাও আবার সোয়েটার ছাড়াই। দেখছো তো ঠান্ডায় কাঁপছে, তাও বাইরে দাঁড় করে রেখেছো কেন বলো তো? ভিতরে ঢুকতে দাও, সব বলছি এক এক করে। সূর্যর কথা শুনে মালতী দেবী তাদেরকে ঘরের ভেতরে ঢুকতে দেয়। এটা তোমার বউ মামা, ওর নাম আলো। আমরা আজই কোর্ট ম্যারেজ করে বিয়ে করেছি, আর ও খুব সাধারণ বাড়ির জামা পরেই বেরিয়ে এসেছে, তাই ওর গায়ে সোয়েটার নেই। তোমার একটা ভালো সোয়েটার ওকে পরতে দাও তো, বেচারা খুব কষ্ট পাচ্ছে। তোর এত বড় সাহস, তুই আমাকে না জানিয়ে বিয়ে করেছিস, আবার আমাকে বলছিস তোর এই পালিয়ে বিয়ে করা বউকে নিজের সোয়েটার দিতে? কখনো না, আমি ভেবেছিলাম আমি তোকে ভালো শিক্ষা দিতে পেরেছি, কিন্তু ওরে বাবা, তোমরা মা ছেলে মিলে এখনই ঝগড়া শুরু করে দিলে। আমাকে একটা সোয়েটার দাও আগে, আমি আর পারছি না, আমি তো ঠান্ডায় কেঁপে যাচ্ছি, খুব শীত করছে আমার। তুমি কি ছেলেদের সোয়েটার পরবে? তাহলে আমি দিচ্ছি, চলো। মা তো সোয়েটার দেবে না বলছে। দেখুন মা, আপনি মানুন আর নাই মানুন, আমি এখন আপনার বৌমা, আর আপনার ছেলে নিজে আমাকে এখানে নিয়ে এসেছে সংসার করতে। আপনি কি চান আমাদের এই বিবাহিত জীবনের প্রথম রাতেই আমার ঠান্ডা লেগে মৃত্যু হোক, আর আপনার ছেলে বিপত্তি হয়ে যাক, আর আমি ভূত হয়ে সারা জীবন আপনার মাথায় নেচে বেড়াই? চান না তো? তাহলে একটা সোয়েটার দিন। আলো গড়গড় করে একটার পর একটা এমন এমন কথা বলতে থাকে যে মালতী দেবীর আর কিছু বলারই থাকে না। আলোর কথা শুনে সূর্য মুখ চেপে হাসতে থাকে। মালতী দেবী বাধ্য হয়ে আলোকে নিয়ে তার ঘরে চলে যায় এবং নিজের আলমারি থেকে বেশ কয়েকটা পুরানো সোয়েটার এনে দেয়। আলো দেখতে পায় যে তার শাশুড়ি মায়ের কাছে অনেক ভালো ভালো সোয়েটার থাকা সত্ত্বেও সে আলোকে খুবই পুরানো এবং খুব ম্যারম্যারি রঙের সোয়েটার দিচ্ছে। এই দেখে আলো খুবই বিরক্ত বোধ করে। আপনি এমন নিষ্ঠুর কেন? একজন সদ্য বিবাহিত মেয়েকে এরকম ধূসর রঙের সোয়েটার পরতে দিচ্ছেন? আমি এটা পরবো না, আমি ওই গোলাপি রঙের সোয়েটারটা পরবো, আমাকে ওটা দিন। তুমি যদি বাড়িতে লাখ লাখ টাকা যৌতুক নিয়ে আসতে তাহলেও আমি তোমাকে ওই সোয়েটারটাতে হাত দিতে দিতাম না। আর তুমি এরকম ভাবে আমার ছেলের মাথা খেয়ে ওকে বদবুদ্ধি দিয়ে বিয়ে করলে, খালি হাতে আমার বাড়িতে এসে আমার পছন্দের সোয়েটার আমার থেকে চাইছো আবার? সূর্য, আমি ওই গোলাপি রঙের সোয়েটারটাই পরবো, ওটা না দিলে আমি ঠান্ডায় কাঁপতে কাঁপতে মরে যাব, কিন্তু আমি সোয়েটার পরবো না, এই আমি বলে দিলাম। হ্যাঁ। কিরকম নির্লজ্জ মেয়ে গো তুমি, এভাবে শাশুড়ির সঙ্গে কেউ কথা বলে? আমার বাড়িতে এসে তোমার 1 ঘন্টাও হয়নি, আর এরই মধ্যে তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো যে তুমি আমার জীবনটা কেমন ছালাফালা করতে চলেছো। আমি কিছুতেই ওটা দেব না, এই আমি বলে দিলাম। আর এই সোয়েটারটা না পাওয়া পর্যন্ত আমি এখানেই দাঁড়িয়ে থাকবো,
হয় আমি ওই সোয়েটারটা পরে ঘর থেকে বেরোবো, আর না হলে ঠান্ডায় সারা রাত কেঁপে কেঁপে মরে যাবো। শুধু শুধু একটা সোয়েটার নিয়ে এত ঝামেলা করো না। আমি তোমাকে কালকে একটা নতুন আর এর থেকেও ভালো সোয়েটার এনে দেবো, কথা দিচ্ছি। মাকে তো কখনো বলিসনি ভালো সোয়েটার এনে দিবি। বউ একদিন বাড়িতে আসতে না আসতেই এভাবে ভোল পাল্টে দিলি। তার মানে এতদিন আমার এত কষ্ট করে তোকে মানুষ করাটা বিফলে গেল। বিয়ে করে বউ আনার সাথে সাথেই বাড়িতে এরকম অশান্তি শুরু হবে সূর্য ভাবতে পারেনি। আর এসব সহ্য করতে না পেরে সে রাগে গটমট করতে করতে নিজের ঘরে চলে যায়। তার পেছন পেছন আলো নিজের ঘরে যায়। আলোর এতই জেদ ছিল যে সে সত্যি সত্যি সেদিন কোনো সোয়েটারই পরে না। অবশ্য কম্বল গায়ে দিলে সোয়েটারের দরকার পড়ে না। এভাবে সেই দিনটা কোনো রকমে কাটে। পরের দিন সকাল হতেই আবার সোয়েটার নিয়ে অশান্তি শুরু হয়ে যায়, কিন্তু এবার কারণটা ছিল একেবারে অন্য। এবার সত্যি সত্যি আলোর নতুন এবং সুন্দর একটা সোয়েটারের দরকার ছিল, কারণ নতুন বউকে দেখতে আসা অতিথিদের সামনে আলোকে সেজে গুজেই বসতে হবে। আমি কথা দিচ্ছি, আজ অফিস থেকে ফেরার সময় তোমার জন্য একটা খুব সুন্দর সোয়েটার নিয়ে আসবো। আজ আপাতত ঘরে যা আছে সেগুলো পরেই দিন কাটিয়ে নাও। এভাবে নিজের উপর জেদ করে সোয়েটারটা খারাপ করো না, বুঝেছো? মায়ের ঘরে যে সোয়েটারটা আছে, যেটা মা একেবারেই দিতে চাইছে না, আমার একদম অবিকল ওরকমই একটা সোয়েটার চাই। যদি ওটা আমাকে এনে দিতে পারো তবে আমি সোয়েটার পরবো, তা না হলে আমি এভাবেই থাকবো। তুমি এরকম বোকা বোকা জেদ কেন করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরকম কেউ করে? মা কি ভাববে বলো তো? এমনিতেই মায়ের অনুমতি ছাড়া বিয়ে করে মাকে কষ্ট দিয়েছি। আমি এরকম ছোট ছোট কারণে মাকে বিরক্ত করতে চাই না। তাহলে আমাকে কথা দাও, ওটার থেকেও ভালো একটা সোয়েটার আমাকে এনে দেবে। যদি এনে দিতে পারো তবে আমি সোয়েটার পরবো, না হলে নয়। এই সামান্য সোয়েটার নিয়ে এত ছেলে মানুষই করবে যদি জানতাম, তাহলে এইভাবে ওকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করতাম না। ওর বাবা ওকে যেখানে বিয়ে দিচ্ছিল সেখানেই বিয়ে দিলেই ভালো হতো। ধুর বাবা। এসব ভাবতে ভাবতে সূর্য সেখান থেকে চলে যায়। আরো বেশ কিছুক্ষণ এভাবে সময় কাটে। মালতী দেবী তার বৌমাকে জ্বালাবে বলে সেই গোলাপি রঙের সোয়েটারটা পরেই বাইরে আসে। আলো তার শাশুড়ি মাকে নিজের পছন্দের সোয়েটারটা পরতে দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে বুঝে উঠতে পারে না কিভাবে সে তার শাশুড়ি মায়ের গা থেকে সোয়েটারটা খুলে নিতে পারবে। আসলে এতদিন আলো যখন যেটা চেয়েছে সেটা শুধু একটা নয়, বরং 4-5টা করে একসঙ্গে পেয়েছে। আর শ্বশুর বাড়িতে এসে প্রথম দিনই সামান্য একটা সোয়েটার চেয়ে তাকে এত কথা শুনতে হয়েছে দেখে আলোর রাগ এবং জেদ দুটোই বেড়ে যায়। এই ঝগড়ুটে বউয়ের মুখ দেখতে আবার বাড়িতে লোকজন আসবে। আমি যদি পারতাম নিজেই সবাইকে জানিয়ে দিতাম যে এই মেয়ের জন্য কেউ যেন সময় নষ্ট না করে। আসলে আপনি ওদের সময়ের কথা ভাবছেন না। ওরা এখানে এলে ওদের আপ্যায়ন করতে আপনার টাকা খরচ হবে, আপনি সেটার কথাই ভাবছেন। কখনো না, আমি তো চাই ওরা আসুক। ওরা আসলে তবেই না আমার এই সুন্দর সোয়েটারটা দেখতে পাবে। আমি তো চাই সবাই এটা দেখুক। এরকম সুন্দর সোয়েটার খুব কম লোকের কাছেই পাওয়া যায়। সূর্য বলেছে আমার জন্য এটার থেকেও ভালো সোয়েটার এনে দেবে। আর আমি জানি খুব শিগগিরই আপনার মনের এই অহংকারটা হিংসাই তৈরি হবে। তখন আমিও দেখবো আর হাসবো। ও আমার ছেলে, আমি জানি ও তোমার জন্য কখনোই একটা সোয়েটার আনবে না। আনলে আমাদের দুজনের জন্যই আনবে, না হলে কারোর জন্যই আনবে না, বুঝেছো? এই কথা শুনে আলো প্রচন্ড পরিমাণে রেগে যায়। মালতী দেবী সেই সময় সোফাতে বসে চা খাচ্ছিল। আর এমন সময় আলো হঠাৎ করে আরশোলা আরশোলা বলে এমন জোরে চিৎকার করে ওঠে যে ভয় পেয়ে চমকে গিয়ে মালতী দেবীর হাতে চায়ের কাপটা পুরোটাই তার সোয়েটারের উপর উল্টে যায়। মালতী দেবীর এত পছন্দের এত সুন্দর সোয়েটারটা একেবারেই নষ্ট হয়ে যায়। এই দেখে আলো মনে মনে ভীষণ খুশি হয়। সে আর কোনো কিছু না বলেই নিজের ঘরে চলে যায়। এভাবে আরো কয়েক ঘন্টা কাটে। সূর্য অফিস থেকে কার জন্য কটা এবং কেমন সোয়েটার নিয়ে ফিরে আসবে সেটা জানার জন্য তার মা এবং স্ত্রী দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। সূর্য বাড়িতে এলে দুজনে মিলে তার উপর একেবারে হামলে পড়ে। মালতী দেবী নিজেই সূর্যর ব্যাগ থেকে সোয়েটার বের করে। ওয়াও, কি সুন্দর সোয়েটার! একদম অবিকল আমার পুরানো সোয়েটারটার মতো। একদম একই রকমের রং, একই রকমের ডিজাইন। সত্যি তোর মতো ছেলে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। থ্যাংক ইউ সূর্য। আপনি থ্যাংক ইউ বলছেন কেন? এটা তো সূর্য আমার জন্য এনেছে, তাই না সূর্য? মুখটা অমন করে রেখেছো কেন? আজ এই নিয়ে মাত্র 2 দিন আমি তোমাদের বাড়িতে এসেছি, তার মধ্যে কোনো জিনিস আমি চেয়ে পাচ্ছি না। কিন্তু এবার তুমি কি বলবে, এটা আমার নাকি তোমার মায়ের? তুমি যদি সকালবেলা আমার সোয়েটারটা নষ্ট না করতে তাহলে এটা তোমারই হতো, কিন্তু এখন যখন আমার সোয়েটারটা তোমার বদমাইশির জন্য নষ্ট হয়েই গেছে তখন আমিই এটা নেব।
এটা আমার বিয়ের পরে আমার স্বামীর দেওয়া প্রথম গিফট, এটা আমি নেব। আপনারটাতে তো চায়ের দাগ লেগেছে, একটু ভালো করে ধুলেই উঠে যাবে। তুমি ভালো করেই জানো যে চায়ের দাগটা তোমার জন্যই লেগেছে, তাই বেশি কথা না বলে চুপচাপ এই সোয়েটারটা আমাকে দিয়ে দাও। তুমি কি একটাই সোয়েটার এনেছো সূর্য? তোমার মা যে বললো তুমি একটা সোয়েটার আনতেই পারো না, আনলে তুমি দুজনের জন্যই আনবে, না হলে কারোর জন্যই আনবে না। এরপরেও তুমি একটাই সোয়েটার নিয়ে এসেছো। আসলে যেই দোকানে আমি সোয়েটারটা পেয়েছিলাম সেই দোকানে একটা মাত্র সোয়েটার ছিল, আর আমি তো জানতাম না মায়ের কাছে এরকম একটা সোয়েটার আছে, তাই তোমার জন্য নিয়ে এসেছিলাম। কিন্তু আমি তো এটা কিছুতেই দেব না, তোদের যা করার হয় তোরা করে নে। এই বলে মালতী দেবী সোয়েটারটা নিয়ে চলে যেতে যাবে, এমন সময় আলো সেই সোয়েটারটা নিয়ে টানতে থাকে। বেশ অনেকক্ষণ টানাটানি করার পর সোয়েটারটা একদম বড় এবং ঢিলা হয়ে যায়। সোয়েটারের ডিজাইনও বেশ কিছু কিছু জায়গায় একেবারে নষ্ট হয়ে যায়। এই ঘটনায় তারা দুজনেই দুজনের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। শেষ পর্যন্ত সেই সোয়েটারটা আর কারোরই পরা হয় না। পরের দিন তাদের বাড়িতে অতিথিরা নতুন বউয়ের মুখ দেখতে আসলে আলো এবং মালতী দেবী দুজনেই এই ঠান্ডার মধ্যে সোয়েটার ছাড়া তাদের সামনে চলে আসে। সারা শহর জুড়ে এরকম শীতের প্রকোপ, আর তোদেরকে দেখে মনে হচ্ছে এখানে শীত এখনো আসতেই পারেনি। সত্যি তোদের এত গরম লাগছে? এরকম বৌমা যার ভাগ্যে থাকবে তার মাথা গরম হওয়াটাই তো স্বাভাবিক। মাথা গরম থেকে আমার গাও গরম হয়ে যাচ্ছে, তাই আর সোয়েটার পরতে হচ্ছে না। আপনারাই তো বলেন কাকিমা যে শাশুড়ি মারা নাকি মায়ের মতো হয়। আপনারা আজ পর্যন্ত কোনো মাকে দেখেছেন মেয়ের সঙ্গে হিংসা করতে? তার আগে তোরা বলতো, তোরা কোনো মেয়েকে দেখেছিস মায়ের সাথে এরকম শয়তানি করতে? কাল ইচ্ছা করেও আমার সোয়েটারের উপর চা ফেলে দিয়েছে, তার উপর আমার ছেলে আমার জন্য যে সোয়েটারটা আনলো সেটাও টেনে হিচড়ে বড় করে ডিজাইনটা নষ্ট করে দিয়েছে। এরকম কি কোনো সুস্থ মানুষ করতে পারে? ওরে বাবারে, থাম থাম। নতুন বউয়ের মুখ দেখতে এসে বিয়ের দুদিন পরেই তোদের শাশুড়ি বৌমার মধ্যে এরকম বিশ্বযুদ্ধ দেখতে পাবো, এটা আমরা স্বপ্নেও ভাবিনি। আমারও তো সাদের সোয়েটারটা নষ্ট হয়ে গেল, এটা ভেবেই আমার কষ্ট হচ্ছে, কি আর বলবো। তোরা আমার কষ্টটা দেখছিস না, শুধু আমার ঝগড়া করাটাই দেখছিস। ওই সোয়েটারটা আমি কত বছর ধরে সামনে সামনে রেখেছিলাম, কখনো কাউকে পরতে দেইনি, আর এই মেয়েটা বাড়িতে এসে ওটার উপর চা ফেলে দিল। আপনি যে আমার স্বামী নিয়ে আসা সোয়েটারটা আমার থেকে ছিনিয়ে নিয়ে সেটার অবস্থা খারাপ করে দিয়েছেন তার বেলা। জানেন কাকিমা, আমি বাবার বাড়ি থেকে একটাও জামা আনিনি, আমার কাছে কোনো সোয়েটারও নেই, তাও মা আমাকে একটাও সোয়েটার দেয়নি। আর এত ভেবে লাভ নেই, যা হয়েছে হয়েছে। আমি তোমাদের দুজনের জন্যই সোয়েটার এনেছি। আমরা সবাই ভাবছিলাম শীতে নতুন বউয়ের মুখ দেখতে যাচ্ছি, একটা সোয়েটার না নিলে কি ভালো লাগে, তাই তোমার জন্য সোয়েটার নিলাম। তারপর আবার ভাবলাম আমাদের বান্ধবী যে ছেলে মানুষ, তাতেও যদি দেখে আমরা ওর বান্ধবী হয়ে ওকে কোনো উপহার দেইনি তাহলে হয়তো রেগে যাবে, তাই ওর জন্য একই রকমের একটা সোয়েটার এনেছি। এই বলে কুসুম দেবী তাদের হাতে সোয়েটার দুটো তুলে দেয়। তারা দুজনেই নিজেদের সোয়েটারটা পেয়ে একেবারে বাচ্চাদের মতো খুশি হয়। তারা সাথে সাথে সেই সোয়েটারগুলো পরে নেয়। সেদিন তাদের বাড়িতে বউয়ের মুখ দেখার অনুষ্ঠান খুব মজায় মজায় কাটে। সন্ধ্যাবেলা সূর্য বাড়ি ফিরে দেখে তার স্ত্রী এবং মায়ের মধ্যে বেশ ভালোই মিল হয়ে গেছে। তারা আর আগের মতো ঝগড়াও করছে না। এই দেখে সূর্য স্বস্তির নিঃশ্বাস ফেলে। সূর্য দেখে তারা দুজনেই সুন্দর সুন্দর দুটো সোয়েটারও পরে আছে। তাদেরকে জিজ্ঞাসা করে সূর্য সমস্ত কথা জানতে পারে। সে কুসুম দেবীর এই বিচক্ষণতায় বেশ খুশি হয়। অনেক গল্প হয়েছে, এবার বলো তোমার ফিরতে এত দেরি হলো কেন? কোথায় তোমার 6টায় ফিরে আসার কথা, আর এখন তো রাত 9টা বাজে। আজকে কি অফিসে একটু বেশি কাজ ছিল? না না, কয়েকটা জিনিস খুঁজতে খুঁজতে অনেকটা সময় চলে গেল, তবে খুঁজে খুঁজে আমি ঠিক জিনিসগুলোই নিয়ে এসেছি। কি এনেছিস রে খোকা? এমন কি দরকারি জিনিস যার জন্য তোকে 3 ঘন্টা খুঁজতে হলো? আমাকেও দেখা। এই কথা শুনে সূর্য তার ব্যাগ থেকে আরো দুটো সেই গোলাপি রঙের সুন্দর দেখতে সোয়েটার বের করে এবং একটা তার মায়ের হাতে দেয় এবং অন্যটা তার স্ত্রীর হাতে দেয়। তারা দুজনেই এমনিতেই সকাল থেকে অনেক খুশি ছিল। এই ঘটনার পরে তাদের খুশির আর ঠিকানা থাকে না। তারা এই সামান্য দুটো সোয়েটার পেয়ে এত খুশি হয়েছে দেখে সূর্যের এই 3 ঘন্টা যাতায়াত করে দোকানে দোকানে ঘোরার ক্লান্তিটা এক নিমেষেই যেন মিলিয়ে যায়। তারপর থেকে তারা সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।